আজকে আমরা শুরু করতে যাচ্ছি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা প্রয়োগ। সেটা হচ্ছে জলের ভেতরে মাছের দৃষ্টি। তো সেটা কি? সেটা হচ্ছে আমরা যেমন সূর্যোদয় থেকে সূর্যাস্ত 180 ডিগ্রি কোণের মধ্যে দেখে থাকি। সূর্য পূব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এটা টোটাল 180 ডিগ্রি কোণের মধ্যে হয়ে থাকে। তো মাছ কি দেখে জলের ভেতরে? আমরা এখানে দেখতে যাচ্ছি যে ধরা যাক সূর্য এবং একটা জলাশয়ের মধ্যে এখানে মাছ রয়েছে, এটা মাছের চোখ। তো এখান থেকে সূর্য থেকে আলো আসছে, সূর্য থেকে আলো সকালবেলা একদম জল ঘেঁষে আসছে। তো আমরা জানি যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য যদি এই কোণটা সংকট কোণ হয় তাহলে আলো এই দিক থেকে বেরোলে পরে যদি সংকট কোণ আপতিত হয় তো এই তল ঘেঁষে চলে যাবে। ঠিক উল্টো ভাবে আলো যদি জলের তল ঘেঁষে আসে তো এইখান থেকে প্রতিষ্ঠিত হয়ে জলের মধ্যে প্রবেশ করবে, যাতে কিনা এই কোণটা সংকট কোণ হয়। অর্থাৎ সূর্যকে আমরা মাছ যদি এখান থেকে দেখে থাকে, সূর্যকে এই অবস্থানের বদলে মাছ সূর্যকে দেখবে এরকম একটা অবস্থান। অর্থাৎ দেখবে সূর্য কিছুটা উপর থেকে উঠছে। ঠিক একইভাবে এইদিকে যদি আমরা ছবিটাকে আঁকতে যাই তাহলে দেখবো যে সূর্য যখন অস্ত যাচ্ছে দিগন্ত রেখায় আছে, তখন সেখান থেকে যে আলোটা আসছে তাতে সূর্যকে, তাহলে এই কোণটাও সেখানে থিটাসি হচ্ছে। সূর্যকে সে দেখবে কি কিছুটা উপরে দেখবে, অর্থাৎ সূর্য এখানে উঠছে এবং এখানে এসে অস্ত যাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কোণটা যদি থিটাসি হয় তাহলে এই কোণটাও থিটাসি বা এই কোণটাও থিটাসি, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত টোটাল 2 থিটাসি কোণের মধ্যে দেখা যাচ্ছে। তো আমরা এখানে জানি যে জল ও বায়ুর মধ্যে সংকট কোণের মান, জল ও বায়ুর মধ্যে সংকট কোণের মান কত? 49 ডিগ্রি। তো সেক্ষেত্রে তাহলে এটা 49 × 2 থিটাসি মানে 98 ডিগ্রি, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত 98 ডিগ্রি কোণের মধ্যে দেখছে, যেটা কিনা আমরা দেখছি 180 ডিগ্রি কোণের মধ্যে। জলের ভেতরে যদি এখানে একটা মাছ থাকে সে দেখবে কি 98 ডিগ্রি কোণের মধ্যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হচ্ছে। এবারে আমরা দেখতে যাচ্ছি যে ধরা যাক এখানে একটা আলোক উৎস রাখা হলো, এখান থেকে আলো এই দিকে গেল, এখানে গিয়ে যদি আপতিত হয় তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে যে আপতন কোণের মানটা সেটা সংকট কোণের থেকে বড় হচ্ছে, অর্থাৎ আলোটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হয়ে এই দিক দিয়ে চলে আসবে। ঠিক একইভাবে যদি এই দিক থেকে যদি কোনো আলো এদিকে আসে তাহলে সেটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হয়ে মাছের চোখে আসবে। অর্থাৎ এই যে বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুর ডান দিকে যে কোনো বিন্দু থেকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। ঠিক একইভাবে এই বিন্দুর বাঁ দিকে যে কোনো বিন্দু থেকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলে সেই জায়গাটা একটা চকচকে আয়নার মতন আচরণ করে। অর্থাৎ এখানে এই সমস্ত জায়গাতে চকচকে আয়নার মতো যেহেতু আচরণ করছে, সুতরাং ঠিক একই রকম ঘটনাটা যেমন ডান দিক বা দিকে হচ্ছে সেটা এই দিক থেকেও হতে পারে বা ওদিক থেকেও হতে পারে। অর্থাৎ মাছ কি দেখবে যে একটা শঙ্কুর মতন দেখবে, সেই শঙ্কুর মধ্য দিয়ে, কারণ এই যে জিনিসটা সেটা একটা শঙ্কুর মতন হচ্ছে, এটা শঙ্কুর উপরটা একটা বৃত্ত, শঙ্কুর মধ্য দিয়ে আলো, বাইরের আলো জলের মধ্যে প্রবেশ করছে আর তার বাইরের জায়গাটা চকচকে আয়নার মতন। অর্থাৎ মাছ জলের ভেতর থেকে যদি উপরের দিকে তাকায়, জলের উপরিতলের দিকে, সে দেখবে জলের উপরিতলটা একটা চকচকে আয়নার মতন, মাঝখানে একটা বৃত্তাকার ছিদ্র, সেই ছিদ্র দিয়ে বহির্বিশ্বের আলো জলের মধ্যে প্রবেশ করছে। ঠিক একই রকম ভাবে আমরাও যদি কোনো জলের নিচ দিয়ে ডুব দিয়ে যদি তাকাতে পারি, যদি দেখি কোনো সুইমিং পুলের স্বচ্ছ জলের নিচে, আমরাও দেখতে পাবো যে জলের উপরিতলটা একটা চকচকে আয়নার মতন এবং তার মাঝখানে একটা বৃত্তাকার ছিদ্র, সেই ছিদ্র দিয়ে আলো জলের মধ্যে প্রবেশ করছে। তো আমরা এই ছিদ্রের ব্যাসার্ধ বার করবো। যদি এটাকে আমরা বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি, যদি এটাকে আমরা এইচ বলে থাকি, যে মাছের গভীরতা এইচ, তাহলে এখান থেকে পরিষ্কার ছবি থেকে বোঝা যাচ্ছে r by h that is equal to কত? tan theta c, that is r is equal to h into tan theta c। তো আমরা এখানে স্নেলের সূত্র প্রয়োগ করব। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা যদি মিউ হয়, এটা যদি 1 হয়, that is mu sin theta c that is equal to 1 into sin 90 degree, that is 1, that is sin theta c is equal to 1 by mu, that is cos theta c is equal to 1 minus sin square theta c, that is 1 minus 1 by mu square, that is mu square minus 1 by mu। তো এখানে tan theta c তাহলে কত হবে? h into sin theta c, that is 1 by mu, আর mu by root over mu square minus 1, that is equal to h by root over mu square minus 1, that is r is equal to h by root over mu square minus 1। এখানে r হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা যত ইচ বাড়বে তত আর এর মান বাড়বে, অর্থাৎ আমরা জলের যত গভীরে যেতে থাকবো তত বৃত্তের ব্যাসার্ধ বাড়তে থাকবে। যদি মাছ বা আমরা যদি জলের উপরে দিয়ে উঠতে থাকি এবং যদি একদম জলতলের উপরে এসে চলে দাঁড়াই এসে, সেক্ষেত্রে আমরা দেখবো যে এইচ এর মানটা কত হচ্ছে? 0 হচ্ছে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটা 0 হচ্ছে, অর্থাৎ বৃত্তটা সেক্ষেত্রে ভ্যানিশ হয়ে যাচ্ছে।
তাহলে আমরা এখানে দেখলাম জলের ভেতরে মাছের দৃষ্টি। এরপরে আমরা চলে আসছি প্রিজম। তো প্রিজমে আমরা চলে আসছি। প্রিজম এই জিনিসটা ক্লাস 10-এ তোমরা অনেকটাই পড়েছো। তো প্রিজমের ব্যাপারটা আমরা আবার নতুন করে এখানে আলোচনা করছি। তো প্রিজম কি জিনিস? প্রিজম সাধারণত কাঁচ দিয়ে তৈরি হয়, স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি প্রিজম। তো এই প্রিজম এরকম হয় দেখতে, এরকম প্রিজম দেখতে, এই হচ্ছে প্রিজম। তো এটা হচ্ছে প্রিজম। তো আমরা যে প্রিজমটা নেব তার প্রিজমের একটা প্রধান ছেদ নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ এই যে সামনের দিকটা দেখা যাচ্ছে একটা ত্রিভুজের মতন, মানে একটা প্রিজমকে যদি কাটা যায় যে ছেদটা পাবো সেটাকে বলা হচ্ছে তার প্রধান ছেদ। এটা হচ্ছে সেই প্রধান ছেদ প্রিজম। তো প্রিজমের নাম দেওয়া হলো এ বি সি। তাতে এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় এ, খুব গুরুত্বপূর্ণ। এই কোণটা মানে কোণ বিএসি, সেটাকে আমরা শুধু এই বলে থাকি। তো কোণ এ, সেটাকে বা শুধু এ দিয়ে আমরা প্রকাশ করে থাকি, সেটার নাম হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। প্রিজমের ক্ষেত্রে এই কোণটা খুব গুরুত্বপূর্ণ, এটার নাম হচ্ছে প্রতিসারক কোণ। নেক্সট আমরা দেখবো এবি আর বিসি। এই দুটো হচ্ছে প্রিজমের প্রতিসারক তল। একটি তল দিয়ে আলো এলে পরে অপর তল দিয়ে আলো বেরিয়ে যেতে পারবে। এই দুটো হচ্ছে প্রিজমের প্রতিসারক তল। আর বিসি, এটাকে আমরা বলছি প্রিজমের ভূমি। তো প্রিজমের ক্ষেত্রে এই তিনটে জিনিস আমাদের জানা দরকার, একটা প্রিজমের প্রতিসারক কোণ, প্রতিসারক তল এবং প্রিজমের ভূমি। এবার আমরা দেখবো যে প্রিজমের মধ্যে দিয়ে এক তল দিয়ে আলো এসে অপর তল দিয়ে যখন বেরিয়ে যায় তখন প্রিজমের ক্ষেত্রে আলোর চ্যুতি কতখানি হয়। তো কি ঘটনাটা ঘটে সেটা আমরা দেখবো, যে প্রিজমের ক্ষেত্রে আলোর চ্যুতি। তো এটা তোমরা পড়েছো সবাই। তো আমরা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা এখানে প্রমাণ করতে যাচ্ছি, সেটা হচ্ছে চ্যুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। তো এই প্রমাণটা আমরা এখানটায় করতে যাচ্ছি প্রিজমের ক্ষেত্রে, এই প্রমাণটা। তো এখানে আমরা এই একটা প্রিজম এঁকেছি এ বি সি। এখানে প্রিজমের ক্ষেত্রে এখানে আমরা একটা আপতন বিন্দু নিয়েছি, এখানে একটা আলো এসে পড়বে। তো আমরা আগে এখানটা একটা অভিলম্বকে এঁকে নিই, অভিলম্ব এঁকে নিলাম। ধর এই একটা আলোক রশ্মি, সেটা এই আলোক রশ্মি সেটা প্রিজমের মধ্যে এই বিন্দুতে এসে আপতিত হয়েছে, এটা প্রতিষ্ঠিত হয়ে এইদিকে চলে গিয়েছে। তো এই কোণটাকে আমরা আপতন কোণ বলছি I1, এটা প্রতিসারক কোণ R1, এটা আমাদের অভিলম্ব, এই কোণটাকে বলা হচ্ছে R2, এবং এটা হচ্ছে এদিকে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে I2 বলছি আমরা। তো এক্ষেত্রে I1 এটা প্রথম তলে আপতন কোণ, আলোটা যেহেতু লঘু থেকে ঘনতে গিয়েছে সেজন্য অভিলম্বের দিকে বেরিয়ে গিয়েছে, এটা এখানে প্রতিসারক কোণ R1। আলোটা এবার দ্বিতীয় তলে এসে পড়েছে, দ্বিতীয় তল থেকে যখন বেরিয়ে যাচ্ছে এখানে আপতন কোণকে আমরা R2 বলেছি। আপতন কোণকে সাধারণত আমরা I দিয়ে প্রকাশ করে থাকি, কিন্তু এক্ষেত্রে আমরা সুবিধার জন্য, অর্থাৎ প্রিজমের ভেতরে দুটো কোণকে আমরা R1 R2 বলেছি, সেজন্য এখানে এটাকে আমরা R2 বলেছি। এবং আলোটা এখান থেকে ঘন থেকে যখন লঘুতে বেরিয়ে যাচ্ছে তখন যে প্রতিসরণ কোণ সেটাকে আমরা বলছি I2। অর্থাৎ প্রিজমের ভেতরে দুটো কোণ R1 R2 এবং প্রিজমের বাইরে দুটো কোণ হচ্ছে I1 এবং I2। তাহলে আমরা বার করতে যাচ্ছি প্রিজমের ক্ষেত্রে আলোর চ্যুতি কতটা হবে। তো আলোটা এইদিকে যাচ্ছিল, এই মূল আলো যাচ্ছিল এইদিকে, আলোটা প্রতিসরণের পরে যাচ্ছে এইদিকে, কতটা কোণে ঘুরে গেল, এই যে এতটা কোণে আলোটা ঘুরে গেল, এটাকে আমরা বলছি প্রিজমের চ্যুতি ডেল্টা। তো আমরা যদি নাম দেই, এটাকে বললাম পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু, এটা আর বিন্দু, এটা এস। তো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডেল্টা যে কোণটা, তাহলে আমরা বার করতে যাচ্ছি চ্যুতি কোণ ডেল্টা। তো চ্যুতি কোণ ডেল্টা কত হবে? চ্যুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু, দেখা যাচ্ছে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এস পি কিউ, এ থেকে দেখা যাচ্ছে যে চ্যুতি কোণ ডেল্টা ইজ ইকুয়াল টু এই দুটো বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ ডেল্টা ইজ ইকুয়াল টু কোণ এস পি কিউ প্লাস কোণ এস কিউ পি। তো এস পি কিউ কত? এস পি কিউ ছবি থেকে বোঝা যাচ্ছে এটা I1 হলে বিপরীত কোণ হিসেবে এটা I1। তো এইটুকু কত? এই কোণটা হচ্ছে যে I1 মাইনাস R1, I1 মাইনাস R1। আর এস কিউ পি কত? এস কিউ পি হচ্ছে I2 মাইনাস R2। তো এখানটায় কত হচ্ছে I1 প্লাস I2 মাইনাস কমন না হলো R1
প্লাস R2, এটা আমরা প্রতিকরণের মান পেলাম R1 প্লাস R2। এবার আমরা এই R1 প্লাস R2 এর মানগুলোকে বার করবো। তো কি করে, আমরা এই ত্রিভুজটা থেকে আসছি, ত্রিভুজ PQR থেকে, ত্রিভুজ PQR থেকে দেখা যাচ্ছে যে কোণ R1 প্লাস R2 প্লাস কোণ PRQ দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। আর এখানে আমরা একটা চতুর্ভুজ থেকে আসছি, এই চতুর্ভুজটা APRQ, চতুর্ভুজ APRQ থেকে চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি হয়। তাহলে এখানটা কি হচ্ছে, একটা কোণ A, এই কোণটার নাম কোণ APR, এই কোণটা APR প্লাস কোণ PRQ প্লাস কোণ AQR দ্যাট ইজ ইকুয়াল টু তিনটে কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এখানটা দেখা যাচ্ছে কোণ A প্লাস APR, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি প্লাস কোণ PRQ প্লাস 90 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এখানে কি পাচ্ছি, A প্লাস কোণ PRQ দ্যাট ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখানে তাহলে আমরা কি দেখলাম, এই দুটো সমীকরণ থেকে যদি আমরা দেখি, এটাকে আমরা যদি সমীকরণ নাম দিয়ে থাকি 1 নম্বর, এটা 2, এটাকে বলা হলো 3 নম্বর সমীকরণ। যদি আমরা 2 আর 3 থেকে দেখি, 2 ও 3 থেকে, 2 আর 3 থেকে আমরা কি বুঝতে পারছি, দেখা যাচ্ছে এখানে আছে PRQ, এখানে PRQ, এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি। তাহলে এখানে যেখানে আছে R1 প্লাস R2 সেখানে আছে A। তাহলে আমরা তুলনা করে কি বলতে পারবো, A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এটা একটা প্রিজমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফর্মুলা, যে A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এই মানটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে বসালে আমরা কি পাবো, দেয়ারফর এবারে আমরা 1 নং থেকে, সুতরাং 1 নং থেকে আমরা কি পাবো, ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। R1 প্লাস R2 মান A, সেটা বসানো হলো। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এই ফর্মুলাটা ফিজিক্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, এবং এটা দিয়ে অঙ্ক আছে এবং অন্যান্য সমস্যা করার জন্য এটাকে প্রয়োগ করতে হবে। তো এখানে মনে রাখতে হবে যে I1টা হচ্ছে প্রথম মাধ্যমে আপতন কোণ, আর I2টা কিন্তু আপতন কোণ নয়, এটা দ্বিতীয় তল থেকে যে প্রতিসরণ কোণ সেটাকে আমরা বলছি I2, বা এটাকে অনেক সময় নির্গমন কোণও বলা যেতে পারে। আর এটা হচ্ছে আমাদের প্রিজমের প্রতিসরক কোণ। তো আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা এই পরের বিষয়গুলোকে আলোচনা করব। থ্যাংক ইউ।